আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সৃষ্টি অর্গানিকের সঙ্গে জুড়ে থাকার জন্য। একটা ডুবন্ত কোম্পানি আবারও ভেসে উঠল এবং এতটা পথ পাড়ি দিল শুধুমাত্র আপনাদের পরিশ্রমের জন্য। এই কোম্পানির সাফল্যের পেছনে তাই আপনাদের অবদান সবথেকে বেশি। এইভাবেই কাজ করতে থাকুন, সবাই ভালো থাকুন। গুড নাইট। মিটিং শেষ হতে অনেকটাই দেরি হয়ে গেল। সৃষ্টি অর্গানিকের শাখা ছড়িয়ে আছে চারিদিকে। মাঝে মাঝে কোম্পানির সমস্ত কর্মচারীদের নিয়ে এই রকম মিটিংয়ের আয়োজন করে। তাতে অবশ্য কী যে লাভ হয় তা আমি আজ পর্যন্ত বুঝিনি। তবে একদিন করে অফিসের কাজ বন্ধ করে মিটিংয়ে এসে যোগ দিলে কোম্পানির কাজের যে ক্ষতি হয় সেটা আমি বুঝেছি, কিন্তু কোম্পানিকে সেটা কে বোঝাবে? এই মিটিংগুলোর বেশিরভাগটা হয় আবার মেন ব্রাঞ্চ বারাসাতে কোম্পানির মেন ব্রাঞ্চ। রাত 8টার মধ্যে মিটিং শেষ হয়ে যাবার কথা ছিল, কিন্তু ম্যানেজার এসে পৌঁছাতে দেরি করে ফেলায় রাত 9:30 বেজে গেল মিটিং শেষ হতে। এখন আবার সেই চাঁদপাড়া পৌঁছাতে হবে। রাত 10টায় একটা ট্রেন আছে, সেটা ধরবো বলেই অটোর জন্য দাঁড়িয়ে আছি। এই দেখো, বলতে না বলতেই একটা অটো আসছে এইদিকে। আমাকে হাত দেখাতে হলো না। অটোওয়ালাই আমার সামনে অটোটা দাঁড় করিয়ে বলল, স্টেশনে যাবেন তো? হ্যাঁ যাব। উঠে আসুন। আমি অটোয় উঠে বসতে অটোটা চলতে শুরু করলো। অটোওয়ালাকে কথাটা জিজ্ঞেস না করে পারলামই না। আচ্ছা, আমি স্টেশনে যাব আপনি কি করে জানলেন? 12 বছর ধরে অটো চালাচ্ছি দাদা, এইটুকু অভিজ্ঞতা হয়েই যায়। তা কোথায় যাবেন? আমি চাঁদপাড়া যাব। এই রাত 10টার ট্রেনটা ধরবো। সে কি, রাত 10টার কল্যাণী ট্রেন তো আজ বাতিল আছে, আপনি জানেন না? এমা না তো, তা তো জানতাম না। আর ট্রেনের টাইম টেবিলেও তো তেমন কিছু দেখলাম না। আরে দাদা, অনলাইনে দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ। ওদের সবসময় সব কিছু ঠিকঠাক থাকে। আমরা অটো চালাই, বিভিন্ন সাইট থেকে প্যাসেঞ্জার নিয়ে যাই স্টেশনে। আমরা কি আর আপনাকে ভুল খবর দেব? হ্যাঁ, তাও তো ঠিক। তাহলে এখন কি করা যায় বলুন তো? বাসে চলে যেতে পারেন। এখান থেকে ডাইরেক্ট বনগাঁর বাস যায়। যদি যেতে চান আপনাকে বাস স্টপে দিয়ে আসতে পারি। হ্যাঁ, কিন্তু এত রাতে কি আর বাস পাবো? হ্যাঁ, লাস্ট বাস রাত 10:30টায়, অনায়াসে পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে চলো তাড়াতাড়ি। হ্যাঁ, এই তো চলেই এসেছি প্রায়, আর একটুখানি। নিন, বাস স্ট্যান্ড এসে গেছে। আচ্ছা, আপনার কত ভাড়া? 35 টাকা। এই নিন। অটোওয়ালা চলে গেল। আমি একা একা দাঁড়িয়ে থাকলাম বাস স্টপে। মোবাইলটা বার করে দেখলাম রাত 10:45 বেজেই গেছে। আর একটুখানি পরেই বাস চলে আসবে। এই রে, অনুপমা ফোন করছে। ইস, দেরি হবে, মেয়েটাকে একবার ফোন করে জানিয়ে দেওয়া দরকার ছিল। তাড়াহুড়োয় মাথায় আসেনি একদম। হ্যাঁ বলো। কি ব্যাপার, এত রাত হয়ে গেল এখনো ফিরলে না যে? আরে আর বলো না, এমনিতেই মিটিং শেষ হতে দেরি হয়ে গেল, তার উপরে আবার একটা ট্রেন বাতিল। এখন বাস স্টপে এসে দাঁড়িয়েছি, বাসে ফিরবো। আর ফিরতে আরও একটু দেরি হতে পারে। অনু, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে, আমি আর মা তাহলে খেয়ে শুয়ে পড়লাম। বাবা জেগে আছে, তুমি এলে বাবা দরজা খুলে দেবে। আচ্ছা ঠিক আছে, রাখি এখন, বাস আসার সময় হয়ে গেল। ফোনটা রাখবার পর খেয়াল হলো আমার পাশে একটু দূরেই কে একজন যেন এসে দাঁড়িয়েছে। আমি ঘাড় ঘুরিয়ে সেই দিকে তাকাতেই দেখলাম সে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। একজন অপরিচিত লোক এইভাবে তাকিয়ে থাকলে অস্বস্তি হবেই। তাই বললাম, কি আপনি কিছু বলবেন? আপনি সিদ্ধার্থ সেন তো? আমি একটু অবাকই হলাম। এখানে এই লোকটার তো আমাকে চেনবার কথা নয়। কিভাবে চিনল আমাকে? আমার নামই বা জানলো কিভাবে? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ, আপনাকে চিনি, আর আপনিও আমাকে চেনেন। অনেকদিন দেখেননি, তাই হয়তো মনে করতে পারছেন না। আমার নাম তনু। লোকটার মুখটাকে কেমন একটু চেনা চেনা মনে হলো, কিন্তু পরিষ্কারভাবে কিছু মনে করতে পারলাম না। কোথায় যেন দেখেছি তাকে। কোথায় দেখেছি? কিরে, মনে করতে পারলি না তো? জানতাম পারবি না, অবশ্য মনে থাকবার কথাও নয়। অনেক বছর হয়ে গেছে, আর আমার সেই আগের মতো চেহারা আর নেই। তোর গোবরডাঙ্গার নকশার কথা মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ মনে আছে। আপনি মানে তুই তুই তন্ময়? যাক, চিনতে পারলি তাহলে। তা বল, কেমন আছিস? হ্যাঁ, আমি ভালোই আছি। তুই কেমন আছিস?
সেই নকশা ছেড়ে বেরিয়ে যাওয়ার পর আর তো কোনো দেখা সাক্ষাৎই নেই। হ্যাঁ, নকশা থেকে বেরিয়ে কলকাতায় একটা প্রোডাকশন হাউসে কাজ নিলাম, স্পট বয়ের কাজ। স্বপ্ন ছিল সেখান থেকে আস্তে আস্তে ক্যামেরার সামনে যাওয়ার চেষ্টা করব। তুই তো জানিস অভিনয় আমার জীবনের একমাত্র ভালোবাসা ছিল। শুধু অভিনেতা হতেই চেয়েছিলাম, সে আর হতে পারলাম কই। বাদ দে। তা তুই এখানে এখন কি করছিস? আমি তো এখানে আমাদের কোম্পানির একটা মিটিংয়ে এসেছিলাম, বাস ধরবো বলে দাঁড়িয়ে আছি। তন্ময় আমার দিকে এগিয়ে এলো। এবার ওকে চিনতে আমার আর কোনো অসুবিধে হলো না। প্রায় 12 বছর আগে শেষবার দেখা হয়েছে ওর সাথে, তাই প্রথমেই হুট করে চিনতে পারিনি। বাস ধরে কি বাড়ি ফিরবি নাকি? হ্যাঁ, তাছাড়া আর কোথায়? তা বললে তো হবে না বস, এখন তোমার বাড়ি যাওয়া হচ্ছে না। তার মানে বাড়ি যাব না তো কোথায় যাব? আমার বাড়ি। রাতে আজকে আমার বাড়ি থাকবি। এত বছর পরে এভাবে দেখা হয়ে গেল, আর তোকে এমনি এমনি ছেড়ে দেবো? তা কিছুতেই হতে পারে না। চল, এই সামনেই আমার বাড়ি। এই না না, তা হয় না তন্ময়। আমি বরং পরে একদিন আসবোক্ষণ। না না না, ওসব বলে কাটিয়ে দিলে তো হবে না। একবার ছাড়া পেলে তুমি পরে যে আর কীরকম আসবে সে আমার জানা আছে। কোনো কথা শুনছি না, চল চল বলছি। কিন্তু তুই তো দেখছি আমাকে মহা মুশকিলে ফেলে দিলি। আরে চলই না, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আমার জন্য? হ্যাঁ, তুই ভাবতেও পারবি না যে কত বড় সারপ্রাইজ। আর ভাবিস না যেন তোকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি ভাওতা দিচ্ছি। সত্যিই কিন্তু সারপ্রাইজ আছে তোর জন্য। ঠিক আছে, চল। বাস স্টপ ছেড়ে তন্ময়ের সাথে হাঁটা শুরু করলাম। বড় রাস্তা ছেড়ে নেমে এলাম একটা গলি রাস্তার ভেতর। অনেকটা রাস্তা চলবার পর তন্ময় একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, আয়, এটাই আমার বাড়ি। তারপর ও দরজায় দুবার টোকা মারতেই একজন স্ত্রীমূর্তি দরজাটা খুলে দিল। আর তার দিকে চোখ পড়তেই আমার মেরুদণ্ড পেয়ে একটা শিহরণ খেলে গেল। 12 বছর পরেও এই মুখ চিনতে আমার এতটুকু ভুল হলো না। মৌসুমি, দেখো কাকে নিয়ে এসেছি, চিনতে পারছো? কিরে, তুই তো চিনতে পেরেছিস আশা করি। তা বল, কেমন সারপ্রাইজ দিলাম? আয় আয় ভিতরে। এই হচ্ছে আমার গরিবের সংসার। ভালো। তা বিয়ে কবে করলি? তা আজ 10 বছর হয়ে গেল। আচ্ছা, কথাবার্তা সব পরে হবে, আগে খাওয়া দাওয়া করে নে। এই মৌসুমি, তুমি যাও সবার জন্য খাবার বারো। আর কোথায় বা বসবি, গরিবের ঘর। বস, ওই চেয়ারটাতেই বস। তা তুই কি করছিস এখন? ওই যে বললাম না, একটা প্রোডাকশন হাউসে কাজ করতাম। করতিস মানে এখন করিস না? না রে, বেশ কয়েক বছর হলো আর করি না। এখন বলতে গেলে তেমন কিছুই করি না। তাহলে চলে কি করে? ও চলে যায়, ভূতের সংসার ভূতেই চালায়। সে আবার কেমন কথা? আড্ডা মারলাম। তা বলছিলাম, সারপ্রাইজটা কেমন লাগলো বললি না তো? আমি আর কি বলবো, জিতটা যে তোরই হলো সেটা তো দেখতেই পাচ্ছি। তোর আমাকে বাড়িতে ডেকে নিয়ে আসার কারণটা এবার বুঝলাম। কেন, বুকে ধাক্কা লাগলো বুঝি? পুরনো প্রেম জেগে উঠলো? হ্যাঁ তন্ময়, আড্ডা মারলাম। তবে একটা সত্যি কথা কি জানিস, আমি তোর সাথে বড় অন্যায় করে গেছি। থিয়েটার গ্রুপে থাকার সময় তোর ভাগ্যে থাকা প্রধান চরিত্র আমি কায়দা করে নিজে নিয়ে নিয়েছি বারবার। আসলে মৌসুমীকে তুই ভালোবাসতিস, সে কথা বোকার মতো আমার কাছে বলতে গেলি, কিন্তু ওকে বলতে পারলি না কোনোদিনও। বিশ্বাস কর, তুই যেদিন আমার কাছে প্রথম বললি যে তুই মৌসুমীকে ভালোবাসিস, সেদিন থেকেই আমার মাথায় খুন চেপে গেল। মৌসুমীকে আমার প্রেমের জালে ফাঁসাতেই হবে, ছলে বলে কৌশলে। সেটা আমি করেও ফেললাম। বেচারিকে ইমোশনালি এমনভাবে অ্যাটাক করলাম যে ও আমাকে বিয়ে করতে বাধ্য হলো। বিয়ে করলি কিন্তু মেয়েটাকে সুখী করতে পারলি না। অত বড় ঘরের মেয়ে, এ কোথায় এনে ফেলেছিস তাকে? রান্নাঘরে তোমাদের খাবার দিয়েছি, হাত মুখ ধুয়ে এসো। তুমি যাও, আমরা আসছি। না তন্ময়, আমি এখানে খেতে পারবো না, আর আমি এখন এখানে থাকতেও পারবো না। আমি আসছি। এই, আসছি বললেই হয় নাকি? তোর জন্য মৌসুমি রান্না করলো, গরিবের ভাত নষ্ট করবি নাকি? চুপচাপ খেয়ে দিয়ে শুয়ে পড়, কাল সকালে ফুটে যাস। আসলে তোকে এই আপ্যায়নটুকু করছি এমনি এমনি না, আমি তোর জন্যই মৌসুমিকে পেয়েছি। ধরে নে সেই ঋণের একটু হলেও শোধ করলাম আজ। রাতে খাওয়ার পর শুয়ে পড়তে হলো বাধ্য হয়ে। এত রাতে বেরিয়ে পড়লে সারা রাত রাস্তায় কাটাতে হবে, কিন্তু ঘুম এলো না কিছুতেই। আমার পাশের ঘরেই ঘুমিয়ে আছে তন্ময় আর মৌসুমি। বুকের ভিতরটা
মোচড় দিয়ে উঠল। উঠে পড়লাম বিছানায়। 12 বছর আগের সেই সব সোনা ঝরা দিনগুলোর কথা মনে পড়ে গেল। মৌসুমীর বাবার অনেক ক্ষমতা, সেই ভয়েই ওকে তখন আমার মনের কথা বলবার সাহস জোগাতে পারিনি। থিয়েটার গ্রুপে আমার ভালো বন্ধু ছিল তন্ময়, তাই একদিন রিহার্সাল শেষ করে চায়ের দোকানে বসে ওকেই বলেছিলাম সেই কথা। তখনও তো জানতাম না যে তন্ময় আমার সামনে বন্ধুত্বের মুখোশ পরে থাকে। ও চায় আমার সবটুকু কেড়ে নিতে। এত হিংসা ওর আমার প্রতি, অথচ ওকেই আমি আমার সব থেকে ভালো বন্ধু ভেবেছিলাম। আজ এভাবে দেখা না হলে আমি তো এসব কথা জানতেই পারতাম না। 12 বছর আগে থিয়েটার ছেড়ে বেরিয়ে আসার পর তন্ময়, মৌসুমী কারুর সাথেই আর যোগাযোগ রাখা হয়নি। কিন্তু তন্ময় যে কিভাবে মৌসুমীর সবটুকু দখল করে নিল তা আমি কিছুতেই বুঝলাম না। ছেলেটার ক্ষমতা আছে মানতেই হবে। খোলা জানলা দিয়ে চাঁদের আলো এসে ঘরে ঢুকেছে। ঘরের ভেতর বড্ড গুমোট লাগছে, তাই বাইরে বেরিয়ে এলাম। রূপলি চাঁদের আলোয় ঝিকমিক করছে চারিদিক। দিনের বেলা গরম থাকলেও এখন রাতের বেলায় ঠান্ডা হাওয়ায় বেশ শীত শীত করছে। তুমি এখনো ঘুমাওনি? এই গলার স্বরে আমি চমকে উঠলাম। পেছন ঘুরে দেখলাম মৌসুমী এসে আমার পেছনে দাঁড়িয়েছে। এ কি মৌসুমী, তুমি এত রাতে বাইরে বেরিয়েছো কেন? আর তুমি এখনো ঘুমাওনি কেন? ঠিক যে কারণে তুমি ঘুমাওনি, আমিও সেই একই কারণে ঘুমাইনি। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে, আর আমারও তোমাকে অনেক কথা বলবার আছে। সেটা বলবার এখন সঠিক সময় না। তন্ময় জেগে উঠে একবার বাইরে বেরিয়ে এলে কি হবে ভেবে দেখেছো? তুমি অন্যের স্ত্রী, এভাবে তোমার সাথে আমার কথা বলা ঠিক না। কিন্তু কথাগুলো আজ না বললে তোমাকে আর কোনোদিনও বলা হবে না। শোনো না, তন্ময় আমাকে কোনোদিনও ভালোবেসেছে না, আমি তন্ময়কে কোনোদিনও ভালোবাসতে পেরেছি। আমি শুধু বাধ্য হয়েছি ওকে বিয়ে করতে। কেন বাধ্য হলাম সেটা জানতে চেয়েও না, আমি বলতে পারবো না। তুমি পালিয়ে যাও। তোমার প্রতি ওর অনেক রাগ। ও তোমাকে এখানে এনেছে খুন করবার জন্য। কি বলছো এসব? আমাকে খুন করতে চায়? আমার তো সে কথা একবারও মনে হয়নি। মনে হবে না তো? তুমি ভাবতে পারবে না ও কত বড় অভিনেতা। ওই অভিনয় করেই আমাকে ফাঁসিয়েছিল নিজের জালে। ও একটু পরেই জেগে উঠবে। আমার কথা শোনো, তুমি এখনই পালিয়ে যাও। কোথায় পালাবে? কোথাও পালাতে পারবে না। ওকে আজ আমি নিজের হাতে শেষ করব। পেছন ঘুরেই দেখলাম তন্ময় এসে দাঁড়িয়েছে। কিন্তু এ কি তন্ময়? এ কি বিভৎস রূপ! মনেহীন চোখ দুটোয় যেন জ্বলে রয়েছে এক নারকীয় নৃশংসতা। সারাটা শরীরের রং ফ্যাকাশে। হাতের দিকে চোখ পড়তেই দেখলাম প্রতিটা আঙুলের নখ পশুর নখের মতন দীর্ঘ। এ কোন তন্ময়? তোর জন্য আমি মৌসুমীকে পেয়েও পাইনি। তোর জন্য একের পর এক নায়কের চরিত্র আমি পাইনি। কি দরকার ছিল তোর অভিনয় জগতে ওই 2 দিনের জন্য আসার? সেই তো ছেড়ে দিয়ে চাকরিতে যোগ দিলি। কি দরকার ছিল মৌসুমীকে ভালোবাসার? তোর প্রতি হিংসায় মৌসুমীকে দখল করতে গিয়ে আমি সব হারিয়েছি। মৌসুমী যেদিন থেকে জানতে পেরেছে তুই ওকে ভালোবাসতিস, সেদিন থেকে ওর মন প্রাণ জুড়ে শুধু তুই। স্বামী হিসেবে তাও আমি সহ্য করব না। একদিন মাথা গরম হয়ে গেল, দিলাম সব শেষ করে। কিন্তু ওকে মেরে পার পেলাম না। ওর বাবা আমাকে 2 দিনের মধ্যে খুঁজে বার করে গুলি করে মারলো। কে জানতো যে মৃত্যুর পরেও জীবনের সবকিছু শেষ হয়ে যায় না। আমরা একইভাবে প্রেত জগতে সংসার করতে থাকলাম, কিন্তু তবুও শান্তি নেই। মৌসুমের মনে পিশাচিনী হয়েও তোর প্রতি প্রেম মুছে গেল না। রোজ রাতেও তোর জন্য কাঁদে। সেদিন থেকেই প্রতিজ্ঞা করলাম তোকে আমি শেষ করবই। অবশেষে সুযোগটা পেয়ে গেলাম। এইবার তোকে শেষ করার পালা। না, আমি কিছুতেই তোমাকে কাজ করতে দেব না, কিছুতেই না। সরে যা বলছি, সরে যা। না না না, কিছুতেই না। তবে রে, দেখবি তুই। চোখের সামনে যা ঘটছে তা আমার চিন্তা শক্তির বাইরে। মৌসুমী, তন্ময়, এরা কেউ জীবিত নয়। দেখলাম 2 অশরীরী এবার নিজেদের মধ্যে লড়াই শুরু করলো। একজন লড়ছে আমাকে মারবার জন্য, আর একজন আমাকে বাঁচাবার জন্য। কিন্তু আমাকে নিজেকে বাঁচাতে হবে, তাই আর কোনো দিকে না তাকিয়ে দিলাম দৌড়। অনেকটা দূর চলে আসার পর কিসে যেন হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লাম।
সকালে যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলো সবেমাত্র ফুটে উঠেছে। আমি কোথায় যেন একটা পুকুরের পাড়ে পড়ে আছি। রাতের সেই মৃত্যুময় বিভীষিকা ধুয়ে মুছে গেছে ভোরের পবিত্র আলোয়। পকেটে ফোনটা বেজে উঠল। হ্যাঁ বলো। তুমি কোথায়? সারা রাত বাড়ি ফিরলে না? কতবার করে তোমাকে ফোন করছি, ফোনটা ধরছও তো না। আসছি, বাড়ি গিয়ে সব বলছি।